আপনাদের দাবির সাথে একাত্ম ঘোষণা করছি এবং আমরা যখন কোনো সরকারি কিংবা আধা স্বায়ত্তশাসিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যাই আমরা কিছু ভূত দেখতে পাই। ভূত, সেই ভূত হচ্ছেন আপনারা। কেন আপনারা দীর্ঘ কর্মঘণ্টা কাজ করেন, আপনাদের স্বীকৃতি নাই, আপনাদের পরিচয় নাই, আপনারা কার লোক আমরা জানি না। আমার একটা বন্ধুর অফিসে সেদিন গেছিলাম সমাজ সেবায়, তারপরে ও দুঃখের সাথে বলছিল যে দেখ এতদিন ধরে কাজ করে এই লোকটার কোনো অধিকার জন্মায় নাই আমার অফিসে, কারণ সে আউটসোর্সিং। এটি আমার আরও 2 মাস 3 মাস আগের ঘটনা মনে পড়ছে। তখন আমি বলেছিলাম যে এদের জন্য আমাদের কিছু করা উচিত, কেননা আমরা যে সমাজে বাস করি, যে জীবনে বাস করি, আর কত অন্যায়, আর কত বৈষম্য নিয়ে আমরা বাঁচব। আজকে আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে দেখা করতে পেরে, আপনাদের হয়ে কথা বলতে পেরে, এবং আপনাদের এই অবস্থান থেকে উত্তরণ ঘটতেই হবে। আমরা যদি একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় করতে পারি, আমরা যদি একটি দানবীয় সরকারকে বিদায় করতে পারি, আমরা যদি দেশের সবচেয়ে বড় মধ্যস্বত্বভোগীকে বিদায় করতে পারি, যার নাম সালমান রহমান, আমরা কেন আপনাদের যে মধ্যস্বত্বভোগীরা আছে, ঠিকাদাররা আছে, তাদেরকে বিদায় করতে পারবো না? এবং মনে শক্তি রাখেন, বুকে সাহস রাখেন। আপনার দাবি যৌক্তিক, আপনার অধিকার আদায় করার আন্দোলন যৌক্তিক, এবং আমাদের সম্মতি দেওয়া ছাড়া এখানে কোনো সুযোগ নাই। আমার কাছে 3টা জিনিস মনে হয়েছে। প্রথম হচ্ছে যে আমার লোন দাঁড়িয়ে যাচ্ছে আজকের এই ডকুমেন্টটা পড়তে গিয়ে। আগে আমি ভাবতাম যে আপনারা কার লোক, এই পরিচয়ই আপনাদের মূল সমস্যা। এখন আমি দেখলাম ওই পরিচয়টি সবচেয়ে ছোট। কেননা আপনারা একটা চাকরিতে ঢোকার জন্য ঘুষ দেন, মাসে মাসে ঘুষ দেন, বছরওয়ারি ঘুষ দেন। তারপরে সেই লোক আপনাকে 8,000 টাকা দেয়, সে 21,000 টাকা আদায় করে। তারপরে সেই লোককে আপনি ঘুষ দেন। ওই লোক কিন্তু 2 ধারে কাটে, ও নিয়োগকর্তা থেকে কাটে, নিয়োগকৃত থেকেও কাটে, মানে আপনার থেকে কাটে। তারপরে আবার সে টাকা ব্যাংকে খাটায়, কারণ সে আপনারা 6 মাস বেতন দেয় না, হয়তো সে বেতন তুলে এই টাকা সে খাটায়। তারপরে সে আরও অনেক ধরনের অনিয়ম করে, আপনার কর্মঘণ্টা বাড়িয়ে দেয়, আপনাকে অতিরিক্ত কাজ করতে বলে। এই যে এত অনিয়ম, এটা কিন্তু আমার ধারণা ছিল না। আপনারা কেন এতদিন সহ্য করেছেন? কেন আপনারা শেখ হাসিনার আমলে এই নিয়ে রাস্তায় নামেন নাই? না, ওই সরকারটি কারো কথাই কর্ণপাত করে নাই। এই বিষয়ে খুব দুঃখ পায়েন না, ওইটা আমাদেরটাও কর্ণপাত করে নাই। আমরা মন্তব্য করলে আমাদেরকে হটকারী, ছাত্ররা রাস্তায় নামলে তারা দুষ্কৃতকারী, সন্ত্রাসী, এবং আমাদের সাংবাদিক বন্ধুরা কেউ ছাত্রদেরকে দুষ্কৃতকারী বলে টক শো করেছে। কাজেই ওই সরকারটি যে বাতিল সরকার এবং তার আচরণ যে খারাপ ছিল, এই কারণেই তার পরিণতি কিন্তু এরকম হয়েছে। কোনো সুস্থ মানুষের পরিণতি তো এরকম হয় না, তেমন কোনো সুস্থ সরকারেরও পরিণতি এমন হয় না। আর ওই যে আপনারা এসটি ইমাম বলে একটা লোকের কথা বলছিলেন না, আপনাদের আর কি ক্ষতি উনি করেছে? উনি 3টি নির্বাচন গুম করেছেন বাংলাদেশে। 14 সাল, 18 সাল, আমি জানি না, 2024-এ মনে হয় বেঁচে ছিলেন না, কিন্তু তার কারণেই নির্বাচনগুলো গুম হতো। তার কারণেই সচিবরা সচিবালয়ে আমাদেরকে ভোট দিত না। ভারত সন্ধ্যাবেলা বলতো ভোট হয়ে গেছে, আওয়ামী লীগ বিজয়ী। ঠিক কিনা? এসটি ইমামের মরণোত্তর বিচার দাবি করেন, মরণোত্তর বিচার। কারণ কোন পাপিষ্ঠ আছে, তা মৃত্যু তার সুরাহা হতে পারে না। যেই লোকটি বাংলাদেশের শাসন ক্ষমতাকে কলুষিত করেছে, আমাদের নির্বাচন গুম করেছে, আপনাদেরকে বঞ্চিত করেছে, তার বিচার হওয়া উচিত। যেমন বর্তমানে যারা পালিয়ে আছেন, যারা কলকাতা নিউ মার্কেটে গত রাতে বা তার আগের দিন দেখা হয়েছে, চটপটি খাচ্ছিলেন, ফুচকাও নাকি খাচ্ছিলেন। চিন্তা করেন, আমার তো মেজাজটাই খারাপ হয়ে গেছে যে আমাদের ছেলেদেরকে হত্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল দাড়ি রেখে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, আমাদের প্রচলিত আইনে বিচার করতে হবে। আমরা যেন আমাদের পরবর্তী 3টি প্রজন্মকে বলতে পারি
24 সালের অনিয়মের জন্য তাদের কি বিচার হয়েছিল। কাজে আপনাদের দাবি তার সাথে যুক্ত হলো, আপনারা এসটি ইমামের মতো লোককে ভবিষ্যতে নজরে রাখবেন, তারা এসটি ইমাম হয়ে ওঠার আগেই তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। দপ্তরে দপ্তরে কিন্তু এসটি ইমামরা আছে কিনা আমি তো জানি। এই যে দেখেন 18 লক্ষ লোক নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকে, একটা লোক ঘুরে দাঁড়াতে পারলো না 2014 সালে, 2018 সালে বলতে পারলো না যে এই নির্বাচন হচ্ছে না, কেউ ভোট দিচ্ছে না, বলা হয়নি। কিন্তু তার মানে আমাদের সাহস এতটাই চুরি হয়ে গেছিল, আমরা সবাই মেনে নিচ্ছিলাম, আপোষ করছিলাম। আপোষ করবেন না, আপনার যেটা অবদান সেটার মূল্য আপনি পাবেন, কড়ায় গন্ডায় আদায় করবেন, কোনো ছাড় দিবেন না। শোনেন, আমরা ভেবে থাকি সরকারের পতনটাই আলটিমেট। প্রত্যেকটা স্টেপে আমাদের প্রতিবাদ করা উচিত, সাহস করা উচিত, আন্দোলন করা উচিত, দাবি আদায় করা উচিত, যৌক্তিক দাবি। আমি কিন্তু অযৌক্তিক দাবির কথা বলছি না। আচ্ছা, প্রথম হচ্ছে তাইলে আপনাদের এই যে ঠিকাদাররা, তাদেরকে কি করে সিধা করা যায়, এটি হচ্ছে আপনাদের প্রথম আন্দোলন। তাদেরকে স্ট্রিমলাইন করতে হবে। ইংরেজিতে খুব সুন্দর করে বলে, বাংলায় বললে তো আবার অপরাধ হয়ে যায়। সিধা করা হয়তো মনে হবে দৈহিকভাবে প্রহার, আমরা দৈহিক প্রহারের কথা বলছি না, স্ট্রিমলাইন করা, যাতে করে আপনাদেরকে প্রতারণার শিকার কম হতে হয়, যাতে করে আপনি বঞ্চনার শিকার কম হন, যাতে করে আপনি ঘুষ দিয়ে চাকরি না পান, যাতে করে আপনার বেতন আটকে সে রাখতে না পারে, যাতে করে আপনাকে কথায় কথায় চাকরিচ্যুত করতে না পারে। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে ওই বাজে লোকটার করা সরকারি যে নির্দেশনা আছে তাতে 8 নম্বর ধারায় আছে যে সরকার চাইলে, প্রতিষ্ঠান চাইলে ঠিকাদারের বাইরে আপনার সাথে চুক্তি করতে পারে কিনা। আপনাদের কারো কি এই অভিজ্ঞতা হয়েছে আপনার সাথে সরাসরি কোনো অফিসে চুক্তি হয়েছে? তার মানে বুঝতে পারতেছেন এটা একটা মাফিয়া চক্র। এখানে শুধু ঠিকাদার দায়ী না, যিনি ঠিকাদারের কাছ থেকে লোক নেন উনিও দায়ী। তারা কেউ কিন্তু আপনার রক্তের উপর দিয়ে 6 তলা বাড়ি বানিয়েছে, আমরা জানি, কিন্তু আমরা তাদেরকে চিনি। দেখেন, আপনাদের যাদের ব্যাপারে আমরা আজকে আলোচনা করছি এরা আমাদের চেনা মানুষ, চেনা মুখ, চেনা শত্রু, এরা আমাদের আশেপাশেই থাকে, এরা খুব দূরের না। কাজে আপনাদের আন্দোলন সফল হওয়া ছাড়া আর কোনো পথ বেছে নেবেন না। আচ্ছা, তৃতীয় হচ্ছে এই পুরো ব্যবস্থাটি বাতিল করে আমরা যদি দেখতে পাই আপনাদেরকে আত্মীকরণ করা হয়েছে এবং বয়স বিবেচনা করে আপনাদেরকে আত্মীকরণ করা হয়েছে, সেটি আমাদের তৃতীয় দাবি এবং সর্বশেষ দাবি। আমরা সেটির জন্য চাপ দিব যাতে করে আগের দুইটি আফসার আদায় করা যায়, ঠিক কিনা? আপনাদের দাবি 1 নাম্বার, 1 দফা কিন্তু কাজে দেয়। দেখছেন না মহিলা কিভাবে পালিয়ে গেল? এতদিন বলছিল যে আমরা পালাই না, আমার বাবা বলেছে আমরা পালাই না, এ পালিয়ে গেল। লোকগুলোকে পর্যন্ত নিয়ে যেতে পারলো না। গরু পাচার হয় যে রাস্তা দিয়ে সীমান্তে, সেই রাস্তা দিয়ে লোক স্লিপ করে নেমেছে। কে নেমেছে জানেন? 5000তম লোকটা, যাকে আমরা ভাবি নাই সে কোনো দুর্নীতি করেছে এবং সে শত্রু, সেই পালাতে গিয়ে মারা গেছে, ইসাক আলী খান পান্না। তার মানে কি, এই সরকারটি এমনভাবে দুর্নীতিগ্রস্ত, অপরাধে জড়িত ছিল, তার 5000তম ব্যক্তি সেও গরু পাচারের রূপ দিয়ে সীমান্ত পারি হওয়ার চেষ্টা করেছে। তাই তো বুঝতে পারছেন। কাজে আমাদের এই দাবি 1 দফা, এবং মনে রাখবেন এইটাতে চাপ দিলে আপনি বাকি দুইটাকে স্ট্রিমলাইন করে আপাতত হয়তো একটা সহনশীল জায়গায় আপনি যেতে পারবেন। শেষ বলি, আমরা দাস প্রথার বিলুপ্তি চাই এবং পৃথিবী 2024 সালে দাস প্রথার বিন্দু মাত্র ছায়া আছে এমন কোনো কিছু আমরা চাই না। আমরা দেখুন, বাংলাদেশের দুর্নীতিবাজ একজন লোকের সম্পদ যদি আপনাদের জন্য ব্যয় করা হয়, আপনাদের সব প্রবলেম সলভ। আপনারা ওটিও দাবি করতে পারেন। ধরেন সালমান রহমান, ধরেন এস আলম, ধরেন ওই যে কালকে রাত্রে ধরা পড়েছে নাসা গ্রুপের নজরুল ইসলাম, অথবা ওরিয়ন গ্রুপ। আমরা 6টা অলিগার্কের কথা বলছি যারা ফুলে ফেপে উঠেছে। তাদের একজনের সম্পদ অধিগ্রহণ করে আপনাদের সমস্যার সমাধান করা সম্ভব, ঠিক কিনা? তাহলে আপনারা এইভাবে দাবি করেন এবং চূড়ান্ত বিচারে আমরা দাস প্রথার বিলুপ্তি চাই, আমরা মানবিক মর্যাদা চাই,
আমরা আপনাদের অধিকার চাই, আপনাদের দক্ষতা যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, এমনটি আমরা দেখতে চাই। ওই কথা কিন্তু খুব যুক্তিপূর্ণ না যে আপনাদেরকে আউটসোর্স করলে সরকার নাকি বাজেটে অনেক কম খরচ করে অ্যান্ড এফিশিয়েন্ট হয়। এটি প্রমাণিত না, এটি দাবি। আমি মনে করি দুষ্ট চক্রের দুর্নীতি আরো বেশি হয় এবং এফিসিয়েন্সি কম হয়, আমার ধারণা। মানুষ যদি হ্যাপি না থাকে, সন্তুষ্ট না থাকে, সুখী না থাকে, সে কাজ করে না। আপনি দেখুন, গত সরকারটিকে আমরা বলছিলাম পদ্মা ব্রিজ বানিয়ে ভোট হবে না, উড়াল সেতু করে ভোট হবে না, বঙ্গবন্ধু টানেল করে ভোট হবে না, ব্যবহার ভালো করে ভোট পাবেন। ওইটা করতে পয়সা লাগে না। সরকারকে আপনারা বলবেন আপনাদের সাথে ব্যবহারটা ভালো করতে এবং এই যে খরচাপাতির হিসাবটা সেটি নতুনভাবে দেখতে। দেখুন, এটি আমাদেরকে আমাদের উপরের কাঠামোতে যে দুর্নীতি তার 1% আপনাদের জন্য ব্যয় করতে হবে না। তার চেয়েও কমে আপনাদের 5 লক্ষ মানুষের সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের আবার দেখা হবে বিজয়ের দিনে ভাই, ইনশাআল্লাহ।